প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রাউজায়ে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানা মাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। নতুন বছরকে কেন্দ্র করে সিনচিয়াংয়ে শীতকালীন কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল লোক সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয় কার্নিভালটি। নানা রকম শারীরিক কসরতের খেলাধুলা, বোনফায়ার এবং খাবার প্রতিযোগিতা সহ ছিল একাধিক আয়োজন। উত্তর পশ্চিম চীনের উইগর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে নতুন বছরের শীতকালীন কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। এতে পর্যটকদের আকৃষ্ট করতে শুভ্র তুষারে ঢাকা এলাকা জুড়ে বিভিন্ন ধরনের রঙিন লোক কার্যক্রমের আয়োজন করা হয়। তাদের লোকসাংস্কৃতিক ঐতিহ্যের অংশ রোমাঞ্চকর খেলাধুলা। সাধারণত শীতকালীন এই ধরনের আয়োজনে শারীরিক কসরতযুক্ত খেলাধুলা বেশি থাকে। এসব খেলার মাধ্যমে আনন্দের উষ্ণতা ছড়িয়ে যায় পর্যটকদের মধ্যে। আলতাই সিটির সুয়েতো বা স্নো ক্যাপিটাল গ্রামে ভেড়ার ঐতিহ্যবাহী খেলা দেখানো হয়। এটি সাহসীর প্রতিযোগিতা নামেও পরিচিত। স্থানীয় নববর্ষ উদযাপনের একটি বিশেষ আকর্ষণ এই খেলা। গেমটিতে শক্তিশালী এবং চটপটে রাইডাররা তুষারের মধ্যে ঘোড়ার পিঠে চড়ে ভেড়া ছিনিয়ে নিতে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাইডার্সদের শ্বাসরুদ্ধকর ঘোড়সাওয়ার এবং দলগত কার্যক্রম দর্শকদের ভীষণ আনন্দ দেয়। গ্রামটি তার রন্ধন সম্পর্কীয় বৈশিষ্ট্য প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীদের আনন্দ দেয়। গরু, খাসি, ভেড়ার মাংস স্থানীয়ভাবে রান্না করে রাখা হয়। সেখানে চলে খাবার খাওয়ার প্রতিযোগিতা। শীতকালীন কার্নিভাল মানেই বোনফায়ার। লোকেরা জ্বলন্ত বোনফায়ারের চারপাশে গান গায় এবং নাচ করে, একসাথে আনন্দে মেতে ওঠে। শীতের আয়োজন উপভোগ করতে স্থানীয়রা তো ভিড় করেনি, দূরের পর্যটকরাও ছুটে আসেন সিনচিয়াং। দক্ষিণ সিনচিয়াংয়ের আকসু প্রিফেকচারের পাইছং কাউন্টিও রঙিন লোকজ ক্রিয়াকলাপে ব্যস্ত। এই অঞ্চলের প্রাণবন্ত সংস্কৃতি সবাইকে বিনোদন দেয়। দক্ষিণ পশ্চিম চীনের ছুংছিং থেকে আসা এক পর্যটক চিং সিয়াং, তিনি এখানে এসে তার অভিজ্ঞতার কথা জানান। এই কার্যকলাপগুলো থেকে আমি তাদের রীতিনীতি এবং সংস্কৃতির প্রতি লোকদের আবেগ অনুভব করতে পারি। এটি আমার জন্য লোকরীতিনীতির ব্যাপারে একেবারেই নতুন অভিজ্ঞতা। এখানে আমরা দড়ি টানাটানি, কুস্তি এবং ঘোড়দৌড়ের মতো তুষারের উপর প্রতিযোগিতা দেখেছি। অশ্বারোহীদের পারফরমেন্সটি বিশেষভাবে আশ্চর্যজনক এবং রোমাঞ্চকর ছিল, আমাদের সকলকে উচ্ছ্বসিত করেছে। সিনচিয়াং প্রাকৃতিক সৌন্দর্যে যেমন ঘেরা, সেখানে ঐতিহ্যের চর্চাও অনেক বেশি। আর এই অঞ্চল যেহেতু পর্যটন গন্তব্যের অন্যতম আকর্ষণ, তাই সারা বছরই পর্যটকদের আসা যাওয়া চলতে থাকে। পর্যটন বান্ধব অঞ্চল হিসেবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্থানীয়ভাবে দর্শনার্থীদের আকর্ষণ করা হয়। এবারের শীতকালীন কার্নিভাল ঘিরে বর্ণিল সব আয়োজন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরাও অনেক উপভোগ করেন। রাউজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। 2025-এ চীনের বসন্ত উৎসব হতে যাচ্ছে চলতি মাসের শেষের দিকে। তবে আসন্ন এই উৎসবকে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে অগ্রিম স্বাগত জানিয়েছে চীনের পেকিং বিশ্ববিদ্যালয়ের ইন্ট্রোডাকশন টু ঠাকুর ক্লাসের শিক্ষক শিক্ষার্থীরা। 7 জানুয়ারি চীনের ঐতিহ্যগত বসন্ত উৎসব ঘনিয়ে আসার প্রেক্ষাপটে চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পেকিং বিশ্ববিদ্যালয়ের ইন্ট্রোডাকশন টু ঠাকুর ক্লাসের শিক্ষক শিক্ষার্থীরা রবীন্দ্র সঙ্গীত উপস্থাপনের মাধ্যমে বসন্ত উৎসবকে স্বাগত জানায় এবং রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা প্রকাশ করে।
পেকিং বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা স্কুলের বসন্ত উৎসবের শুভেচ্ছা বিনিময় পার্টিতে ইন্ট্রোডাকশন টু ঠাকুর ক্লাসের শিক্ষক শিক্ষার্থীদের রবীন্দ্রসঙ্গীত উপস্থাপন অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। ইন্ট্রোডাকশন টু ঠাকুর ক্লাসের শিক্ষক অধ্যাপক ওয়েলি মিং, বাংলা ভাষার বিশেষজ্ঞ অধ্যাপক শিজিং উ, দক্ষিণ এশিয়ার সঙ্গীত ভক্ত ও চর্চাকারী ইয়াও ছিয়াং এবং ইন্ট্রোডাকশন টু ঠাকুর ক্লাসের উইঘুর জাতির ছাত্রী মুনিলা একসাথে 3টি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। এই 3টি গানের চীনা ভাষার অনুবাদ প্রত্যেকের হাতে বিতরণ করা হয়, যাতে দর্শকরা সুরেরা গান উপভোগ করার পাশাপাশি তার অর্থ বুঝতে পারে। অধ্যাপক ওয়েলি মিং পেকিং বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা স্কুলের অধ্যাপক। তিনি 15 বছর ধরে ইন্ট্রোডাকশন টু ঠাকুর পাঠ্যক্রম চালু করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমার জীবনের মেন্টর বা গুরু। রবীন্দ্রনাথের চিন্তাভাবনার জগৎ আমাকে গভীরভাবে আকর্ষণ করে। আমি চেয়েছিলাম আমার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছায়, তার শিক্ষার বা সৌন্দর্যের বা মানুষের জন্য গভীর ভালোবাসার ধারণা আরও বেশি মানুষের কাছে প্রচার করা যায়। সেজন্যই কাজ করে যাচ্ছি। সিএমজি বাংলা বিভাগের একজন প্রবীণ বাংলা ভাষা বিশেষজ্ঞ হিসেবে অধ্যাপক শিজিং উ গত শতাব্দীর 60-এর দশক থেকে বাংলা ভাষা শিখতে শুরু করেন। প্রায় 60 বছর ধরে বাংলা ভাষা চর্চা, অনুবাদ, প্রচার ও শিক্ষাদানের কাজে জড়িত ছিলেন। তখন আমি রবীন্দ্রনাথের রচনাবলী প্রথমে পড়ি, তখন তার রচনাবলী আমাকে খুব অভিভূত করেছেন, আমাকে অনুপ্রাণিত করেছি। অবসর সময় আমি তার অনেক রচনাবলী চীনা ভাষায় অনুবাদ করেছি। অনুবাদ করতে গিয়ে আমি ভেবেছি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যি একজন প্রতিভাবান প্রভাবশালী লেখক, কাজে আমি তার রচনাবলী খুব ভালোবাসি এবং আরও চীনা পাঠকরা তাকে পছন্দ করেন, তার রচনাবলী পছন্দ করেন, আমি তার জন্য প্রচেষ্টা করি। তিনি সিএমজি থেকে অবসর নেওয়ার পর 2019 সাল থেকে 2.5 বছর ধরে পেকিং বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিক্ষাদান করেছেন। তাদের মধ্যে চীনা লোক ছাড়াও, চীনা ছাত্রছাত্রী ছাড়াও জাপানি ছাত্রও আছে এবং হান জাতির লোক ছাড়া বিভিন্ন সংখ্যালঘু জাতির লোক, যেমন উইঘুর জাতির, জাতির আর অন্যান্য উপজাতির লোকও আছে। বাংলা ভাষার উপর তাদের গভীর আগ্রহ দেখে আমি সত্যি অভিভূত হয়েছি। কাজে আমি এই কাজ করতে গিয়ে আমি খুব নিজে গর্ববোধ করি। অধ্যাপক ইয়াও ছিয়াং একজন সঙ্গীত প্রেমিক। তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র শিখেছেন। তিনি অবসর নেওয়ার পর ভারতের দূতাবাসে তবলা ও হারমোনিয়াম শেখা শুরু করেন। 10 বছরেরও বেশি সময় ধরে তিনি দক্ষিণ এশিয়ার সঙ্গীত চর্চা করে আসছেন। আমি মনে করি আমরা দক্ষিণ এশিয়ার সঙ্গীত থেকে অনেক কিছু শিখতে পারি। তাহলে আমাদের দেশের সঙ্গীত ভাণ্ডার আরও বৈচিত্র্যময় হয়ে উঠবে। আমি রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করি। তার সঙ্গীতে খুব সমৃদ্ধ উপাদান রয়েছে। আমি মনে করি সঙ্গীত এমন একটি শিল্পকর্ম যার মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মানুষ সহজেই বিনিময় করতে পারে, মনের গভীরে পৌঁছাতে পারে। মুনিলা আইংওয়ার একজন উইঘুর জাতির শিক্ষার্থী। তিনি পেকিং বিশ্ববিদ্যালয়ের লাও বিষয়ক ছাত্রী ছিলেন। তিনি অধ্যাপক ওয়েলি মিংয়ের ইন্ট্রোডাকশন টু ঠাকুর ক্লাস করেছিলেন। সেই ক্লাস থেকে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করতে শুরু করেন। ইন্ট্রোডাকশন টু ঠাকুর ক্লাসটি আমার সবচেয়ে পছন্দের ক্লাস ছিল। আমি এই ক্লাস থেকে রবীন্দ্রনাথকে ভালোভাবে জানতে ও বুঝতে শুরু করেছি। তিনি শুধু একজন কবি ছিলেন না, আমি তার বহু প্রতিভা অনুভব করতে পেরেছি। তিনি একজন জীবনপ্রেমিক, দেশপ্রেমিক। তার উদার মন ও পৃথিবীর প্রতি গভীর ভালোবাসা আমাকে অনেক প্রভাবিত করেছে।
আমি অনেকবার রবীন্দ্রসঙ্গীত গেয়েছি। প্রত্যেকবার গাওয়ার সময় অসাধারণ অনুভূতি হয়। রবীন্দ্রসঙ্গীত শুধু সুরেলাই নয়, সহজ ভাষা দিয়ে গভীর অনুভূতি প্রকাশ করতে পারে। তাই তার গান আমার জন্য খুবই অর্থপূর্ণ। পেকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়ের সেতু নির্মাণ করেছেন, যাতে আরও বেশি মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের আকর্ষণ অনুভব করতে পারেন এবং চীন বাংলাদেশ ও চীন ভারতের মধ্যে সংস্কৃতি বিনিময় বৃদ্ধি পায়। ফিউচারিস্টিক স্টেজ শো ম্যাকাও 2049 উন্নত প্রযুক্তির সাথে চীনা ঐতিহ্যকে একীভূত করেছে। এটি 8টি অংশে চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেছে। ম্যাকাওকে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করা এই আয়োজনের লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার 100 বছর পূর্তি হবে 2049 সালে। তখন ম্যাকাওয়ের চীনে প্রত্যাবর্তনের 50 বছরও পূরণ হবে। এই বিষয়টি সামনে রেখে সম্প্রতি ম্যাকাওয়ে অনুষ্ঠিত হল বিশেষ ফিউচারিস্টিক স্টেজ শো ম্যাকাও 2049। চীনের 5000 বছরের পুরনো সংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ তুলে ধরা হয় এই শোতে। পূর্ব ও পশ্চিম চীনের সংস্কৃতির মেলবন্ধন তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। 8 পর্বের এই শোতে প্রায় 12,000 কিলোমিটারের দীর্ঘ একটি সাংস্কৃতিক যাত্রা ফুটিয়ে তোলা হয়। চীনের ভিন্ন ভিন্ন জাতির সংস্কৃতি, গান, নাচ এবং ঐতিহ্য প্রদর্শন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তির অসাধারণ মেলবন্ধন ছিল এই অনুষ্ঠানে। একদিকে শিল্পীরা পরিবেশন করছেন ঐতিহ্যবাহী গান, অন্যদিকে গানের তালে তালে ঐতিহ্যবাহী চীনা নাচ দেখাচ্ছে রোবট। মানব শিল্পীর সঙ্গে প্রযুক্তির এই অভিনব সংমিশ্রণ ঘটেছে এখানে। কুইচৌ প্রদেশের মিয়াও জাতির গান এবং উত্তর চীনের জনপ্রিয় ইয়াংজি নাচের পরিবেশনা এই শোকে করেছে আরও আকর্ষণীয়। আলো ছায়ার খেলা, আধুনিক সাউন্ড সিস্টেম এবং প্রযুক্তির সমন্বয়ে এমন এক আবহ তৈরি হয় যাতে দর্শকরা খুব সহজে নিজেদের নিমজ্জিত করতে পেরেছে। ম্যাকাওকে সিটি অব পারফর্মিং আর্টস হিসেবে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠান, যেখানে চীনের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে পরিচিত করানোই ছিল মূল উদ্দেশ্য। আয়োজকরা আশা করেন এই ধরনের আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী চীনা গল্পগুলো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাবে খুব দ্রুত। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। উত্তর চীনের তাছিং ও কানসু প্রদেশের লিংচিয়াহুই শহর এখন পর্যটকে কানায় কানায় পূর্ণ। শীতকালীন সব খেলা উপভোগে পর্যটকরা এখানে ভিড় করেছেন। জমাটবদ্ধ বরফের উপর স্লাইডিং, স্কিইং এর মতো রোমাঞ্চকর সব অভিজ্ঞতা উপভোগ করছেন তারা। এদিকে চীনের ছাংছুনে 23তম ভাসলোপেট ইন্টারন্যাশনাল স্কি ফেস্টিভ্যাল শুরু হয়েছে, যেখানে 33টি দেশের 2000-এরও বেশি খেলোয়াড় অংশ নিয়েছেন। শীতের রাজ্য উত্তর চীনের হেইলংচিয়াং প্রদেশ। সেখানকার তাছিং সিটি এবং কানসু প্রদেশের লিংচিয়াহুই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের মতো শহরগুলো এখন শীতকালীন পর্যটকে পরিপূর্ণ। তাছিংয়ে আসা পর্যটকরা উপভোগ করছেন জমে বরফ হওয়া লেকের উপর স্লাইডিং এবং স্লেজিংয়ের অভিজ্ঞতা। অন্যদিকে কানসুর আলপাইন রিসোর্টগুলোতেও হাজার হাজার শীতপ্রেমীরা স্কিইং, স্নোমোবিলিং এবং নাইট স্কিইংয়ের মতো বিভিন্ন রোমাঞ্চকর খেলাধুলায় মত্ত। নতুন বছরের শুরুতে তাছিং শহর প্রস্ফুটিত হয়েছে শীতের নানান আয়োজনে। শীত এলে এই শহরের লেকগুলো পরিণত হয় বরফে, যা কিনা তুষার পর্যটন ও খেলাধুলার একটি আদর্শ জায়গা। শহরের প্রাণকেন্দ্রে বরফে ঢাকা লেকগুলো পর্যটকদের ভিড়ে ভরে ওঠে কানায় কানায়। 50,000 বর্গমিটার এলাকা জুড়ে আছে তুষার ও বরফের পাট। সেখানে আছে অতিকায় স্লাইড, বরফ স্লেজ এবং বরফ ড্রাফটিং করার ব্যবস্থা।
ডিসেম্বরের শেষের দিকে এই খোলা পার্কগুলোতে প্রতিদিন প্রায় 30,000-এরও বেশি দর্শক আমন্ত্রিত হয়েছে। এই সিজনে তাসিং তার 50-টিরও বেশি নদী ও লেক ও 90-টিরও বেশি মনোরম স্পোর্টগুলোকে একত্রিত করে একটি নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যেখানে পর্যটকরা আইস ড্রাগন বোট রেস এবং স্নো কার্নিভালের মতো খেলাধুলায় অংশগ্রহণ করছে। অন্যদিকে উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের লিংশিয়াহুই স্বায়ত্তশাসিত প্রিফেকচারে জানুয়ারির শুরু থেকেই চলছে তুষার মৌসুম। এখানকার স্থানীয় স্কি রিসোর্টগুলো পর্যটকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন ছাড় ও নানান খেলাধুলার আয়োজন করছে। রিসোর্টগুলোর মধ্যে একটি হল হিছেং কাউন্টির সোংমিংয়ান ইন্টারন্যাশনাল স্কি রিসোর্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে 2700 মিটার উপরে থাকা রিসোর্টটি আগে গ্রীষ্মকালীন হলেও এখন শীতকালীন আশ্রয়স্থল। গেল বছরের 27 ডিসেম্বর থেকে এখানে পর্যটক বাড়তে শুরু করেছে। সপ্তাহের অন্য দিনগুলোতে পর্যটকের সংখ্যা থাকে 700-র কাছাকাছি এবং ছুটির দিনগুলোয় 1300 ছাড়িয়ে যায়। চলতি মৌসুমে রিসোর্টটি তাদের 16টি স্কি ট্র্যাক নতুন করে সাজিয়েছে, প্রসারিত করেছে পথ এবং স্কিংয়ের অভিজ্ঞতা বাড়াতে নতুন করে ঢালু পথ তৈরি করেছে। আবার নতুনদের স্কি করা শেখাতে প্রশিক্ষকের ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে চীনে শুরু হয়েছে 23তম ছাংচুন চিং ইউয়েতান ভাসালোপেট ইন্টারন্যাশনাল স্কি ফেস্টিভ্যাল। উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশের রাজধানী ছাংচুনে গেল সপ্তাহে শুরু হয়েছে এই উৎসব। সুইডেন, নরওয়ে, ইতালি, ফিনল্যান্ড এবং জার্মানি সহ বিশ্বের 33টি দেশের 2000-এরও বেশি খেলোয়াড় ও স্কিয়াররা জড়ো হন এই প্রতিযোগিতায়। 50 ও 25 কিলোমিটার ক্রস কান্ট্রি স্কিং ইভেন্ট ছাড়াও এখানে রয়েছে 6 কিলোমিটার, 1.5 কিলোমিটার এবং 300 মিটারের মতো স্বল্প দূরত্বের রেস ট্র্যাক। ভাসালোপেট ইন্টারন্যাশনাল স্কি ফেস্টিভ্যালের উৎপত্তি সুইডেনে। বিশ্বের অন্যতম বড় ক্রস রোড কান্ট্রি ইভেন্ট এটি। ভাসালোপেট চীনের যাত্রা শুরু হয় 2003 সালে। এরপর থেকেই ফেস্টিভ্যালের আন্তর্জাতিক ভেন্যুর তালিকায় সুইডেন, জাপান এবং যুক্তরাষ্ট্রের পরেই জায়গা করে নিয়েছে চীন। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে 41তম হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব। বরফের শহর হারবিনের এই উৎসব পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এদিকে ইনার মঙ্গোলিয়ার স্যান্ডল্যান্ডে একটি রোমাঞ্চকর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে গাড়ি রেসার ও দৌড় উৎসাহীরা অংশগ্রহণ করেছেন। আতশবাজি ও ড্রোনের চোখ ধাঁধানো প্রদর্শনীর মধ্য দিয়ে গেল সপ্তাহে শুরু হয়েছে 41তম হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। উত্তর চীনের হেলুংচিয়াং প্রদেশের রাজধানী হারবিনে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচনা হয়। আসন্ন 2025 এশিয়ান উইন্টার গেমসের সঙ্গে মিল রেখে এই বছরের উৎসবের থিম করা হয়েছে শেয়ার্ড ড্রিমস অফ আইস অ্যান্ড স্নো, ইউনাইটেড এশিয়া বা বরফ ও তুষারের অভিন্ন স্বপ্ন, ঐক্যবদ্ধ এশিয়া। বরফের শহর নামে পরিচিত হারবিন সিটিতে উদ্বোধনী অনুষ্ঠানটি 9ম এশিয়ান শীতকালীন গেমসকে কেন্দ্র করে সাজানো হয়। এ সময় গেমসের মাস্কট সাইবেরিয়ান টাইগার, বিনবিন এবং নিনি, ফিগার স্কেটার এবং আইস অ্যাক্রোব্যাট সহ 6টি প্রধান ইভেন্ট এবং এশিয়ান শীতকালীন গেমসের 11টি উপ ইভেন্ট দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ক্রীড়া অনুষ্ঠানের থিম সং লাইট আপ এশিয়া। উৎসবস্থল হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডে 1 মিলিয়ন বর্গমিটার জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন তুষার বরফ নগরী। বরফের তৈরি বিশাল সব স্থাপনাকে সাজানো হয়েছে আলো দিয়ে। এই ভাস্কর্য উৎসবের থিম হল ড্রিম অফ উইন্টার, লাভ অ্যামং এশিয়া বা শীতের স্বপ্ন এশিয়ার মধ্যে ভালোবাসা। 1985 সালে হারবিনে তুষার বরফ উৎসব শুরু হয়। এরপর থেকে শীতকালে এখানে তুষার বরফ
ভাস্কর্য প্রদর্শিত হয়ে আসছে। এর মাধ্যমে শীতকালে এটি পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হুনশান দাকে স্যানল্যান্ডে একটি রোমাঞ্চকর দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে ৩,০০০-এর বেশি গাড়ি রেসার এবং দৌড় উৎসাহীরা অংশগ্রহণ করেছেন। সম্প্রতি ৩ দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধনী আয়োজনে স্থানীয় বৈশিষ্ট্য সমন্বিত একটি নিমজ্জিত শিল্প প্রদর্শনী উপস্থাপন করা হয়, যা দর্শকদের একটি মনোমুগ্ধকর দৃশ্যের অভিজ্ঞতা দেয়। শীতকালে বরফের মধ্যে এমন আয়োজন স্থানীয়দের কাছে আরও বেশি আনন্দদায়ক হয়ে ওঠে। এদিকে গাড়ি রেসের পাশাপাশি বিভিন্ন বরফ এবং তুষার অবকাশ কার্যক্রম, রন্ধন অভিজ্ঞতা এবং উটের সৌন্দর্য প্রতিযোগিতা সমন্বিত একটি কার্নিভাল অনুষ্ঠিত হয়। 2025 বসন্ত উৎসব গালার 20 দিনের কাউন্টডাউনের একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি, যা 28 জানুয়ারি চীনা চান্দ্র নববর্ষের প্রাক্কালে প্রচারিত হবে। গেল বুধবার এই ভিডিওটি প্রকাশ করা হয়। সিএমজির স্প্রিং ফেস্টিভ্যাল গালা বহুল প্রত্যাশিত টিভি কার্নিভাল, যা প্রতি বছরই অনুষ্ঠিত হয়। 1983 সাল থেকে এটি বছর বছর সরাসরি সম্প্রচারিত হয়ে আসছে। বর্তমানে এই গালাটিকে চীনে ঐতিহ্যবাহী চান্দ্র নববর্ষ উদযাপনের একটি প্রধান সাংস্কৃতিক প্রতীক হিসেবে দেখা হচ্ছে। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইছিয়েন।